সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ার, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। 3 দিনেও পুরান ঢাকার অনেক এলাকায় বর্জ্য সরেনি, স্থানীয়দের ক্ষোভ। শতভাগ অপসারণের চেষ্টা অব্যাহত, দাবি সিটি কর্পোরেশনের। আজও রাজধানী ছাড়ছেন অনেকে, বাস ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। জীবিকার তাগিদে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এবং এপ্রিলে ভোট নিয়ে বিএনপি জামায়াত ভিন্নমত, সময় মতোই রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন, বললেন উপদেষ্টা আসিফ। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় চামড়ার কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আর ট্যানারি মালিকরা জানান, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে না। গেলবারের চেয়ে অন্তত 15 থেকে 20% কম হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। এবারের কোরবানির চামড়ার দর নিয়ে জলঘোলা কম হয়নি। একে অপরকে দোষ দিচ্ছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই উঠে এসেছে অন্দরমহলের সিন্ডিকেটের বিষয়টি। চামড়া সংগ্রহ হলেও আপাতত কাজ নেই, তাই শুধু লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া তদারকিতে দিন কাটছে শ্রমিকদের। সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিভিন্ন ট্যানারির কার্যক্রম। এ পর্যন্ত সাভারে চামড়া এসেছে 3,78,000 পিস, যা গেল বছরের থেকে অনেক কম। পরিবহন জটিলতা সহ সংরক্ষণে অনভিজ্ঞতার কারণেও বহু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা। গত বছরের তুলনায় 10% চামড়া আপনার সরবরাহ কম হবে, কারণ আপনার কুরবানি কম হয়েছে। তো আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। সামান্য 2-1টা ঘটনা ঘটছে, পরিবহনের সমস্যা করেছে, কিছু ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালাই নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো কি ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। চামড়া সুরক্ষা নিশ্চিতে মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিতরণ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার কথা স্বীকার করেন তিনি। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি, এটা আসছে। মাত্র তো শুরু হলো। সংকট উত্তরণে আগামী অর্থ বছরে সিইটিপি পুরোপুরি চালুর কথাও বলেন উপদেষ্টা। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায়। গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। চামড়া যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের 3য় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়নি। বিশেষ করে পুরনো ঢাকার নবাবপুর ও বংশাল সহ বিভিন্ন সড়কে পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে নাকাল জনজীবন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বিবিরহাট এলাকারও একই চিত্র। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। পুরান ঢাকার নবাবপুর এবং বংশালের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গরুর হাড়, রক্তসহ কুরবানির পশুর বর্জ্য। সিটি কর্পোরেশন এদিকে নজর না দেয়ায় ঈদের 3য় দিনে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এসব বর্জ্য। নির্দিষ্ট জায়গা ছাড়া এটা ঠিক না। এটা আমাদের পরিবেশ নোংরা হয়, আমাদের সমস্যা হয়, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। গরুর বর্জ্য এটা তো আরো ভয়াবহ একটা ক্ষতিজনক জিনিস। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে ওনাদেরকে আর কি বলতে চাইতেছি যে ওনারা জানি এই বর্জ্যটা জলদি এখান থেকে নিয়ে যায়। বর্জ্য অপসারণে নিজেদের কোনো গাফিলতি নেই বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের এলাকা পরিষ্কার হয়েছে, এর মধ্যে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, আজকে করলে ক্লিয়ার। বিচ্ছিরি গন্ধ আসে না, এটা ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। যারা যাতায়াত করে আরও বলে সরকারি এটা ভালো জায়গায় ফালাইলে সবচেয়ে ভালো হয়। আমাদের অনেক সমস্যা, এই পর্যন্ত রোডে আইসা পড়ে, বুঝছেন, ময়লা
মানে গাড়ির টালোয়া থাকে, তারপরে মানের উপর দিয়ে আমরা হাঁটি। এদিকে চট্টগ্রামের বিবিরহাটে চামড়া ও বর্জ্যের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। ঘরের দরজা জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। এই হাটে রাখার জায়গা না, এটা ব্যাপারী সমস্যা, এতটুকু আমরা কষ্ট পাচ্ছি। দুর্গন্ধ ছড়াচ্ছে, সেজন্য এগুলো আরো দ্রুত কার্যক্রম পরিচালনা করা দরকার। বর্জ্যের খবরে ঘটনাস্থলে ছুটে আসে নগর কর্তৃপক্ষ। শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি কর্পোরেশন জায়গা ডাক দিছে, কিন্তু সিটি কর্পোরেশনে বলেনি যে এখানে চামড়া রাখার জন্য। আমরা দাঁড়াতে পারতেছি না, পাবলিক কিভাবে থাকবে? মানুষের তো স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হবে। করে ফেলবো আমরা, এখনই কাজ শেষ করতে। দায়িত্ব পালনে সিটি কর্পোরেশন ভবিষ্যতে আরো আন্তরিক ও তৎপর হবে বলে আশা জানিয়েছেন নগরবাসী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের 3 দিনে বেশিরভাগ বর্জ্যই অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আজ আলাদা ব্রিফিংয়ে 2 সিটির প্রশাসক জানিয়েছেন চেষ্টায় তাদের কোনো ত্রুটি ছিল না, তবে প্রতিনিয়তই বর্জ্য উৎপাদন হওয়ায় এবং জনবল ও সরঞ্জাম সংকটে কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। আগামীকাল থেকে হাটের বর্জ্য সরানোর কাজ শুরু হবে বলেও জানান তারা। তৃতীয় দিনের 2:45 পর্যন্ত আমরা প্রায় 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি হাট ছিল, সেই 8টি হাটের যে বর্জ্য, যারা এই হাটগুলো ইজারা নিয়েছিলেন তারা যে সমস্ত লোকজনকে দিয়ে এগুলো টানিয়েছেন, হয়তো তারা শীঘ্রই নিয়ে যাবেন। ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরতে রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। অন্যদিকে যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালেও রয়েছে যাত্রীচাপ। অতিরিক্ত ভাড়া আদায়সহ নানান ভোগান্তির অভিযোগ যাত্রীদের। এদিকে জীবিকার তাগিদে অনেকেই ঢাকায় ফিরছেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে। সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। তবে টিকিট নিয়ে যাত্রীদের রয়েছে নানা অভিযোগ। এক ঘন্টা ধরে বসে আছি, কিন্তু এখনো ট্রেন আসতেছে না। সিট পাই নাই, মনে করেন আনসিটে না বইয়ে রয়েছি। কর্ণফুলী প্রশাসন তারা ডাবল টিকিট নিতে বাধ্য করতেছে, কারণ তারা সিঙ্গেল টিকিট দিচ্ছে না। 2টা টিকিট কিনলে একটা সিট পাইবেন, আমি একজন সিঙ্গেল। আমি 2টা টিকিট কাউন্টারে 2টা সিটের টিকিট চাচ্ছি। আমার অসুস্থ মানুষ, ওরা বলছে 4টা টিকিট কাটলে 2টা সিট দিতে হবে। এদিকে ঈদের আগে টিকিট কিংবা ছুটি না পাওয়ায় অনেকে বাড়ি ফিরছেন ঈদের পরে। রাজধানীর অধিকাংশ বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রী চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রীরা। 20 টাকার বাদে 300 টাকা চাচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা লাইনে যাচ্ছি, তো এটা নরমাল ভাড়া হচ্ছে 50 টাকা, আজকে 200 টাকা নিচ্ছে। কেমন হইবা? আমরা গরিব মানুষ, 150 100 টাকার ভাড়া। 100 টাকা 200 টাকা যদি চাই, 60 টাকা ভাড়া, তো 2 গুণ থেকে বেশি যাচ্ছে। এছাড়া জীবিকার তাগিদে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ মানেই আনন্দ, যা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেয় প্রধান লক্ষ্য থাকে সবার। যদিও পেশাগত কারণে সব ক্ষেত্রে এমনটা হয় না। যেমন চিকিৎসক, নার্স, গণমাধ্যম কর্মী, পুলিশের মতো চাকরিজীবীদের একটি বড় অংশের ঈদ কাটে কর্মস্থলে। আত্মীয় পরিজনের সান্নিধ্য না পেলেও কাজের মধ্যেই আনন্দ খোঁজেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আগারগাঁওয়ের শিশু হাসপাতাল। রোগীর ভিড় দেখে বোঝার উপায় নেই ঈদের ছুটি চলছে। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর সহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। ভর্তি রোগীর সংখ্যাও কম নয়। ঈদ ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি রোগীর স্বজনরা। নার্সেরা আসে, দেখাশোনা করে আইয়া তো সেবা দিতেই হইব, না দিলে রোগীরা সেবা পাইব কোথায়? রোগীদের মুখে হাসি ফোটাতে প্রাণান্তকর চেষ্টা সেবিকাদের। সেবার মাধ্যমেই নিজেদের ঈদ আনন্দ খোঁজেন তারা। উৎসবের দিন হলেও খারাপ লাগে না, কারণ সবাইকেই তো ম্যানেজ করে চলতে হবে। রোগীদের সেবা দিতে পারতেছি, এটাই আমার আনন্দ, এটাই আমার ঈদ। জীবন বাঁচাতে সম্মুখ সারির যোদ্ধা চিকিৎসকরা। ঈদের সময়ে তাদেরও থাকতে হয় পরিবারের বাইরে। দেশে যে কোনো দুর্যোগ মুহূর্তের সময় আমরা সবসময় ডাক্তাররা আগে এগিয়ে থাকি। আমার সহকর্মী, সে আমার এই একটু ডিউটির কারণে যদি সেই ঈদটা তার পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারে, এটা আসলে আমাদের কাছে আনন্দের একটা বিষয়।
চিকিৎসক সেবিকা ছাড়াও হাসপাতালের অন্য শ্রমজীবীরাও নিরলস কাজ করেন রোগীর সেবায়। আমরা সৈনিক হিসাবে যেটা দায়িত্ব পালন করেছি দেশের জন্য, এটাই আমাদের আনন্দিত। ঈদে তো আসলে আনন্দ বলতে রোগী সেবা করাই তো আসলে বড় আনন্দ। এদিকে ফাঁকা ঢাকায় মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে ট্রাফিক পুলিশের ক্লান্তিহীন কাজ। অনেকটা বাধ্য হয়ে এ কাজেই ঈদের আনন্দ খুঁজতে হয় তাদের। ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুটো বিশেষ জাতীয় উৎসব। এই উৎসবে আমাদের অন্যান্য সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত যত কর্মচারীরা ছুটি পায়, কিন্তু আমাদের পুলিশের ছুটির সংখ্যাটা খুবই কম। কেননা আমরা যদি ছুটি চলে যাই তাহলে আমাদের এত যাত্রী সেবা দিব কিভাবে? তো এটা তো আমরা একটা আনন্দ খুঁজে পাই। ঈদ ঘিরে সব আবেগকে পেছনে রেখে গণমাধ্যম কর্মীদের ভাবতে হয় ভিন্নভাবে। যখন অফিস আদালত বন্ধ, তখনও কর্মব্যস্ত সম্প্রচার মাধ্যমের অফিস। ঈদে নানা প্রান্তের খবর সংগ্রহ আর প্রচার করতে গিয়ে যেন ভুলেই যান পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের কথা। আমরা গণমাধ্যমে যারা কাজ করি তাদের পরিবারের চাইতে বেশি সময় দিতে হয় প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানে সবার সঙ্গে ঈদ করছি, এটাই আসলে আনন্দ। আমরা কাজের মাধ্যমেই আনন্দ পাই। দিন শেষে সব ধরনের খবরগুলো মানুষের কাছে পৌঁছে দেই, এটাই আমাদের আনন্দ। আমরা যদি খবর না পৌঁছাই তাহলে মানুষ খবর জানবে কিভাবে? যদিও ঈদের সময়টাতে সহকর্মীদের সঙ্গেই আনন্দ ভাগাভাগি করেন গণমাধ্যমে কর্মরতরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। 2-1টি রাজনৈতিক দলের কথা শুনে অন্তর্বর্তী সরকার পেন্ডুলামের মতো দুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপদেষ্টাদের কেউ কেউ প্রচণ্ড বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী এপ্রিলে নির্বাচন নিয়ে নানা প্রতিকূলতার কথা তুলে ধরে রিজভী প্রশ্ন রাখেন, রোজা রেখে মানুষ কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবে। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের কাজ করা উচিত বলেও মত দেন তিনি। সরকার 2-1টি রাজনৈতিক দলের কথাই যদি এরকম পেন্ডুলামের মতো দুলতে থাকেন, দুলতে এসে এখন এপ্রিলে কি কারণে নির্বাচন দিচ্ছেন, এত প্রাকৃতিক বিপর্যয় এবং আমাদের দেশের যে ঘটনাগুলো এই সময় হয়, ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আবার 1-1.5 মাস পরে, সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা, তাদের চিন্তা চেতনাকে ধারণ করা সরকারের দায়িত্ব। আর সরকার হচ্ছে মানুষের জনস্বাস্থ্যকে সুরক্ষা দেওয়া। প্রধান উপদেষ্টার নির্বাচনের রোড ম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি নির্বাচনে তরুণ ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারে বড়লেখায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন। আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হবে। প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমানতালে লড়াই করেছে, প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন।
প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ দেবে কমিশন, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে উদ্বেগ ছিল এখন আর সেই সম্ভাবনা নেই বলেও জানান উপদেষ্টা। সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন তো আর সেই সম্ভাবনাটা নেই, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময় নির্ধারিত করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায়, অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে, এবং এটা আমাদের একটা কনসার্ন। পবিত্র ঈদুল আজহার টানা 10 দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত পার্বত্য জেলা বান্দরবান সহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তায় কাজ করছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যে আমার তৈরি একটি প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটন শহর বান্দরবানে পর্যটকদের ভিড়। জেলার মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতা খুম সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের কোলাহলে মুখরিত। পাহাড়, নদী, ঝিরি, ঝর্ণা আর প্রকৃতির অপরূপ রূপ দেখে মুগ্ধ পর্যটকরা। হোটেল মোটেলগুলোতে পার করছে ব্যস্ত সময়। মনোরম পরিবেশ, সুন্দর বাতাস, ভালো করছি আমাদের বিকেলটা। ভালো লাগছে, রিফ্রেশিং একটা আসলে ভাইব আসে এখানে। সুন্দরবন আসছে ভাই, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। ভালো লাগতেছে, কিন্তু এখানে নিরাপত্তা অনেক ভালো। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টুরিস্ট পুলিশের কর্মরত এই বান্দরবান রিজিয়নের সকলেই তাদের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বান্দরবানের আপনার প্রায় শতাধিক পর্যটন স্পট, এগুলি সকল টুরিস্টদের জন্য আমরা ওপেন করেছি। এদিকে ঈদুল আজহার ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে বরিশালের বিনোদন কেন্দ্রগুলো। নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্র যেন পরিণত হয়েছে উৎসব মুখর জনসমুদ্রে। লম্বা একটা ছুটি এবার আমাদের দিয়েছে, এর জন্য আমরা খুবই খুশি, এবং এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম ঘুরতে, বাচ্চার আনন্দই বাবা মায়ের আনন্দ। বেড়াতে এসে খুব ভালো লাগছে, এখানে সবাই বাচ্চারা এনজয় করছে। বিনোদন পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের আমেজকে রাঙিয়ে দিয়ে ও বিনোদন প্রেমীদের আকৃষ্ট করতে পার্ককে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঈদেতে বাড়িতে না যায় এখানে আসছি ছুটি কাটাইতে, অনেক ভালো লাগছে। যতবার এসেছে নতুন নতুন রাইডস আমরা উপহার গিফট হিসাবে আমরা পেয়েছি। এখানে অনেক মানুষজন আসছে, দেখতে খুব ভালো লাগতেছে এবং আমরা এসে খুব আনন্দ উপভোগ করতেছি। ঈদ ছুটিতে দর্শনীয় স্থানে ভ্রমণ পর্যটকদের জন্য আনন্দদায়ক ও নিরাপদ হবে এমন প্রত্যাশা সবার। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিনভর চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তথ্যানুযায়ী এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 54,880 জন। সেই সঙ্গে আহতের সংখ্যা বেড়ে হয়েছে 1,26,227। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। জাহাজের 12 জন ক্রুর সবাইকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবল ভক্তদের মাঝে উন্মাদনা বাড়ছে। স্টেডিয়ামটি নতুন রূপে ফিরে আসায় বাংলাদেশ দলও ফুটবলে নবরূপে ফিরবে বলে আশা করছেন তারা। ক্রীড়া সংগঠকরা বলছেন, ফুটবলের উন্নয়নে ফেডারেশনের নিরপেক্ষ নেতৃত্বের বিকল্প নেই। মুদাসসির আলীর বিশেষ প্রতিবেদন। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ঢাকার মতিঝিলে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো খেলার মাঠ জাতীয় স্টেডিয়াম। 5 বছরেরও বেশি সময় ধরে চলা সংস্কার কাজ শেষ হবার পর এবার ফিরছে খেলা। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে এ মাঠে আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তন হলেও সবচেয়ে বড় যে ম্যাচ সেটি হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। আগামী 10 জুন এ মাঠেই হবে সে ম্যাচ।
স্টেডিয়ামের প্রায় প্রতিটি কোণাতেই লেগেছে সংস্কারের ছোঁয়া। গ্যালারিতে বসেছে রঙিন ছাউনি, মাঠে লাগানো হয়েছে উন্নত মানের দেশি ঘাস এবং নতুন করে বসানো হয়েছে ফ্লাড লাইট। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে হয়েছে সংস্কার কাজ। ইতোমধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়েও দিয়েছে এনএসসি। দেশে নতুন করে প্রাণ ফিরে পাবে ফুটবল, এমনটাই চাওয়া ক্রীড়া পরিষদ সচিবের। বাফুফে প্রত্যাশা করছে, দেশের মানুষ প্রত্যাশা করছে এই জাতীয় স্টেডিয়াম, এই ফুটবল মাঠ, এখানে আমাদের অ্যাথলেটিক্স ট্র্যাকও আছে। তো সব মিলিয়ে যেহেতু এই মাঠটি আধুনিকায়ন হয়েছে, সংস্কার কাজ শেষ হয়েছে এবং ক্রীড়া এখানে চর্চার সুযোগ পাবে, ক্রীড়া প্রাণবন্ত হবে, ক্রীড়া সক্রিয় হবে। মাঠটিতে আন্তর্জাতিক ফুটবল ফিরে আসায় ভক্তদের আগ্রহ বাড়ছে বাংলাদেশকে ঘিরে। অনেকের মতে ক্রিকেটের চেয়ে ফুটবল উন্নয়নেও পর্যাপ্ত ব্যয় হওয়া উচিত। বাংলাদেশে ক্রিকেটের পিছনে যে পরিমাণ ইনভেস্ট করা হয় এবং প্লেয়ারদেরকে যে পরিমাণ স্যালারি দেওয়া হয়, তারা আসলে এই ডিজার্ভ করে না। যে ইনভেস্টমেন্ট বাংলাদেশের ক্রিকেট থেকে সরিয়ে ফুটবলের পিছনে আরো অনেক বেশি ইনভেস্ট করা উচিত, সো দ্যাট ফুটবলটা আরো অনেক বেশি গ্রো করে। একটা সময় আমাদের ফুটবল বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ জানতো না, যেমন ওই রকম ছিল না ফুটবলে। এখন আলহামদুলিল্লাহ আমাদের ভালো ভালো প্লেয়ার আছে ফুটবলে। দেশের ফুটবলে সুদিন ফিরে আসবে আমরা সে প্রত্যাশা করছি এবং এই প্রত্যাশার পিছনে একটি বড় গল্প রচনা করছে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়াররা। 2003 সালের সাফ জয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক আমিনুল হক বললেন, ফুটবল সহ ক্রীড়ার সামগ্রিক উন্নয়নে ফেডারেশনের নিরপেক্ষ নেতৃত্ব দরকার। যাদেরকে দিলে আমাদের ফুটবল ফেডারেশন ভালোভাবে চলবে, যাদেরকে দিলে আমাদের ক্রিকেট বোর্ড চলবে, যাদেরকে দিলে আমাদের অন্যান্য ফেডারেশনগুলি ভালোভাবে চলবে নিরপেক্ষ, সেই লোকগুলিকে আমরা বিভিন্ন ফেডারেশন এবং বিভিন্ন ফুটবল বলেন বা ক্রীড়াঙ্গনের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই। ইতোমধ্যে মাঠে ক্যাম্পিংও করেছে জামাল ভুঁইয়ারা। এতে মাঠের সঙ্গে ভালোভাবে পরিচয়টাও হয়েছে তাদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের লক্ষ্য এখন এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, জানিয়েছেন কোচ জাভিয়ার কাবরেরা। বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য, আর দর্শক কম বা বেশি হোক দলের ভালো খেলতে হবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। To be the best in this group because there's no other option than being the best of the 4 teams. And there are things we have been working on that tomorrow hopefully we will do better. এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, but of course we have to keep clean sheet, so এটা একটা important point, but in football you need goals to score, and if you can keep a clean sheet you will get the 3 points. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ার, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। 3 দিনেও পুরান ঢাকার অনেক এলাকায় বর্জ্য সরেনি, স্থানীয়দের ক্ষোভ। শতভাগ অপসারণের চেষ্টা অব্যাহত, দাবি সিটি কর্পোরেশনের। আজও রাজধানী ছাড়ছেন অনেকে, বাস ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। জীবিকার তাগিদে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এবং এপ্রিলে ভোট নিয়ে বিএনপি জামায়াত ভিন্নমত, সময় মতোই রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন, বললেন উপদেষ্টা আসিফ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে